বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিজয় তখনই সুসংগত হবে যদি এটা ধরে রাখা যায়। সুপরিকল্পিতভাবে ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে, সেটিকে রুখে দিতে হবে। ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিকেলে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এই কথা বলেন। ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ অপশাসন, দুঃশাসন, গুম, খুন, নির্যাতন ও প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে জাতিসংঘ ও হোয়াইট হাউসের বলিষ্ঠ কণ্ঠস্বর, সাউথ এশিয়া পার্সপেক্টিভস ও জাস্ট নিউজের সম্পাদক এবং ওয়াশিংটন ভিত্তিক অধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের নির্বাহী পরিচালক মুশফিকুল ফজল আনসারীর বাংলাদেশের প্রত্যাবর্তন উপলক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় প্রেস ক্লাব, বিএফইউজে, ডিইউজে, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও সাংবাদিক সমবায় সমিতি লিমিটেড। এই সময় মির্জা ফখরুল বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সম্ভাবনা তৈরি হয়েছে সেটিকে যেন কাজে লাগাতে পারি, সেই ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। বিজয় তখনই আপনার সুসংগত হবে যদি আমরা এটাকে ধরে রাখতে পারি। আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল সেই ঐক্যকে যেন অটুট রাখতে পারি। আজকে খুব সুপরিকল্পিতভাবে এই ঐক্যকে বিনষ্ট করবার একটা চক্রান্ত চলছে, সেটাকে আমাদেরকে আবার রুখে দিতে হবে। এখানে আমি অনুরোধ করবো সকলকে, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী বা কোনো দল এই বিষয়কে সামনে না এনে গোটা বাংলাদেশি মানুষকে বাংলাদেশের সামনে নিয়ে আসুন। যে সম্ভাবনা আমাদের সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনাকে যেন আমরা কাজে লাগাতে পারি। জনগণের প্রতিনিধিদের হাতে দেশের দায়িত্ব বুঝিয়ে দিতে প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের দিকে এগিয়ে যেতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু। আর গণ আন্দোলনের অংশ নেওয়া শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। রাজধানীতে ছাত্র অধিকার পরিষদের কাউন্সিলে তারা এইসব কথা বলেন। সারা দেশ থেকে আগত কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। জনগণের আকাঙ্ক্ষার সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য অতি দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার করে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সরকার তৈরি করে জননির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার পরিবেশ তৈরি করবে, সেটা আমরা সরকারের প্রতি আমরা আহ্বান জানাই। আমাদের মানসিকতা সংস্কার দরকার। আমরা যদি মানসিকতা সংস্কার না করতে পারি, আমরা যদি রাজনীতির সংস্কার না করতে পারি, তাহলে এই দেশের কোনো পরিবর্তন হবে না। আশুলিয়া থানার সামনে গত 5 আগস্ট গুলি করে আন্দোলনকারীদের হত্যার পর ভ্যানে লাশ পোড়ানোর ঘটনায় জড়িত পুলিশ ইন্সপেক্টর আরাফাত হোসেনকে রাজধানীর আফতাবনগর থেকে গ্রেপ্তার করেছে র্যাব 3। বৃহস্পতিবার রাতে গ্রেপ্তারের পর শুক্রবার দুপুরে তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে 1 মিনিট 14 সেকেন্ডের এক ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় গুলিবিদ্ধ লাশ গুনি গুনে ভ্যানে তুলছেন পুলিশ সদস্যরা। পরে একটি পরিত্যক্ত ব্যানার দিয়ে সেগুলো ঢেকে দেওয়া হচ্ছে। ভিডিওতে পুলিশের ভেস্ট আর হেলমেট পরা যাদের দেখা গেছে তাদের একজন ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের তদন্ত কর্মকর্তা আরাফাত হোসেন। বিষয়টি প্রকাশ্যে আসার পরে আত্মগোপনে চলে যান তিনি। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব। নাশকতার মামলায় ঝিনাইদহ 1 আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে 4 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শহরের আরাপপুর জামতলা এলাকার নিজ বাসা থেকে বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে যৌথ বাহিনী। র্যাব জানায়, জেলা বিএনপির দলীয় কার্যালয় ও জেলা বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ সহ নাশকতার 2 মামলার প্রধান আসামি নায়েব আলী জোয়ারদার আরাপপুর এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব ও সেনাবাহিনী। নিজ বাড়ি থেকে নায়েব আলী জোয়ারদারকে গ্রেফতার করা হয়। পরে সকালে তাকে আদালতে তুলে রিমান্ড চাওয়া হলে আদালত তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করায় দেশের সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। সকালে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশ ও তৎসংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়ে বর্তমানে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
কক্সবাজারে পাহাড় ধসে পৃথক ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদরের ঝিলংজায় মা ও ২ শিশু সন্তান মারা গেছেন। আর উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রাণ গেছে ৩ জনের। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ঝিলংজার ২ নং ওয়ার্ডের দক্ষিণ ঢিককুলি এলাকায় একই পরিবারে ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটে। নিহতরা হলেন দক্ষিণ ঢিককুলির মিজানুর রহমানের স্ত্রী আখিমণি এবং তার ২ শিশু কন্যা মিহা জান্নাত নাইমা ও লতিফা ইসলাম। স্বজনরা জানান তাৎক্ষণিকভাবে মিজানকে জীবিত উদ্ধার করা হয়। পরে দমকল বাহিনীর সহযোগিতায় মিজানের স্ত্রী ও ২ শিশু মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। পাশের ঘরে থাকায় প্রাণে বেঁচে যান মিজানুর। এদিকে উখিয়ার হাকিমপাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মৃত্যু হয়েছে ৩ জনের। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে কক্সবাজারে গত ২৪ ঘন্টায় ৩৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে একদিনের সর্বোচ্চ রেকর্ড। ভারী বৃষ্টিতে জেলার অনেক জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। টানা ২০ ঘন্টার ভারী বর্ষণে ডুবেছে কক্সবাজার শহর। সৈকত এলাকার হোটেল, রিসোর্ট, কটেজ জোনে জলাবদ্ধতা দেখা দেওয়ায় বিপাকে পড়েছেন পর্যটকরা। শুক্রবার বিকেলে ৪টা পর্যন্ত অন্তত ২৫,০০০ পর্যটক আটকা পড়েন হোটেল কক্ষে। জলাবদ্ধতার কারণে তারা কোথাও বের হতে পারেননি। সৈকতের বিভিন্ন পয়েন্টে লাল নিশানা উড়িয়ে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে। হোটেল মালিক, স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় বৃষ্টিপাত শুরু হলেও ভারী বর্ষণ শুরু হয় দুপুর ১২:৩০টায়। এরপর রাত ১২:৩০ পর্যন্ত টানা ১২ ঘন্টার ভারী বর্ষণে পুরো শহরের ৮ লাখ মানুষের জীবন অনেকটা থেমে যায়। শুক্রবার সকাল ১০টায় আবার ভারী বর্ষণ শুরু হয়, সঙ্গে ঝোড়ো হাওয়া। বেলা ৩:৩০ পর্যন্ত আরও কয়েক ঘন্টার ভারী বর্ষণে শহরের প্রধান সড়ক, কলাতলী, সৈকত সড়ক সহ অন্তত ৩৫টি উপসড়ক ডুবে গেছে। বন্ধ রয়েছে যানবাহন চলাচল। গত ২৪ ঘন্টায় কক্সবাজারে ৫০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নানান পদক্ষেপের পরও স্থিতিশীল হচ্ছে না রাজধানীর নিত্যপণ্যের বাজার। রপ্তানি বন্ধ থাকলেও কমেনি ইলিশের দাম, একই রকম রয়েছে কাঁচামরিচের দামও। নানা অজুহাতে বাড়ানো চালের দাম এখনও ঊর্ধ্বমুখী। আমদানির পরও পেঁয়াজের বাজার স্থিতিশীল নয়। ভোক্তাদের অভিযোগ, বাজার পরিস্থিতির উত্তাপে নাজেহাল সাধারণ মানুষ। আর এর পেছনে কলকাঠি নাড়ছে সেই পুরনো মুনাফাখোর সিন্ডিকেট। বিস্তারিত আমিনা হীরার রিপোর্টে। সপ্তাহের ব্যবধানে কমেনি নিত্যপণ্যের দাম। নানা অজুহাতে বাড়ানো চালের দামই কিনতে হচ্ছে ভোক্তাদের। গেল ২ সপ্তাহ ধরে আমদানির পরও পেঁয়াজের কেজি ১১৫ থেকে ১২০ টাকা। পেঁয়াজ আগের দামে আছে ১১৫, ১১০ এরকমের ভিতরে আছে। গরম মশলার দাম কিছু কমছে। আন্দোলনে এবং বন্যার কারণে চালের দামটা বাড়ছে। এক একটা চাইলে মনে করুন মোটা চাল যেটা, এটা ৮-১০ টাকা করে বাড়ছে। বাজারে চড়া দামেই বিক্রি হচ্ছে সব ধরনের মুরগি। ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। মুরগির দাম বাড়ার অজুহাতে ডিমের দামও বেশি। গরুর মাংস বিক্রি হচ্ছে কেজি প্রতি ৭৮০ টাকা দরে। রপ্তানি বন্ধ থাকলেও ইলিশ মাছের বাজারে রীতিমতো আগুনের উত্তাপ। গেল সপ্তাহের তুলনায় কেজি প্রতি দাম বেড়েছে ১০০ টাকা। বেড়েছে অন্যান্য মাছের দামও। ১ কেজি ৩০০-৪০০ গ্রাম ২২০০ টাকা কেজি। গত সপ্তাহ ২৩ সপ্তাহ কেজি মধ্যে ১০০ টাকা বাড়ছে। কয়েকদিন আগে কিনছি, যেটা ছিল ১০০০ টাকার মতো। একটু দামটা তো আছে, আগে একটু দামটা বেশি আছে মোটামুটি। আগে একটু যা কম ছিল, এখন একটু বেশি আছে। গেল সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে সবজির দাম। তবে নতুন সবজি হিসেবে শিমের কেজি ১৮০ থেকে ২০০ টাকা। কাঁচামরিচের দাম এখনও আটকে আছে ২০০ টাকায়। ভোক্তাদের দাবি, সবজির চড়া দামে অতিষ্ঠ তারা। সবজি যে ৩০ টাকা, ৫০ টাকা, ৬০ টাকা এরকম কই কমছে। কেমনে খাইবে? এত দামে তরকারি খাইতে যায়, এত কিছু খাওয়া যায় বলেন? গরু মাংস খাওয়া যায় না, মুরগিরও দাম, মাছেরও দাম। আলু যদি খাই যদি ৮০ টাকা ৭০ টাকা কেজি, তাহলে আমাদের মতো পোষায় না, আমাদের মতো সমস্যা, আমাদের মতো লোকজনের এসে সমস্যা। বাজারে মধ্যস্বত্বভোগীদের কারণেই দাম নিয়ন্ত্রণে নেই এমন অভিযোগ করেন ভোক্তারা। যেখান থেকে সাপ্লাই চেইনে, মানে আমরা যেটা বলি, যেখান থেকে যোগান আসছে ওখান থেকে আপনাকে কমাতে হবে, ওখানে মনিটরিংটা হতে হবে। আমিনা হীরা, মাই টিভি, ঢাকা। জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুর আদাবর এলাকায় ২২ জন প্রাণ হারিয়েছেন। এতে আহত হয়েছেন ২২৭ জন এবং এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ২ জন। প্রাথমিকভাবে তৈরি এই তালিকা সরকারের কাছে হস্তান্তর করা হবে। শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরের বেঙ্গলি মিডিয়াম হাই স্কুলে আয়োজিত এক স্মরণ সভায় এই তালিকা প্রকাশ করে গণসংহতি আন্দোলন। এতে লিখিত বক্তব্যে গণসংহতি আন্দোলনের মোহাম্মদপুর আদাবর থানার সংগঠক ফাইয়াজ ফিরোজ বলেন, ঢাকা শহরের বিভিন্ন
এলাকায় ছাত্র জনতার যে প্রতিরোধ, তার মধ্যে মোহাম্মদপুর ছিল গণ অভ্যুত্থানের অন্যতম একটি স্পট। এখানে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কারফিউ ভেঙে ছাত্র জনতার ঢল রাজপথে নামে। ছাত্র জনতার এই শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ, র্যাব, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসী ক্যাডাররা নিরস্ত্র মানুষের উপর নির্বিচারে গুলি চালায়। এমনকি পুলিশ আন্দোলন দমাতে হেলিকপ্টার থেকেও গুলি ছোড়ে। 22 জন নিহত, 227 জন আহত এবং 2 জন নিখোঁজ ব্যক্তির তালিকা করতে পেরেছি। এই তালিকা ডিজিটালাইজেশনের কাজও চলছে। আগামী সপ্তাহে সাপোর্টিং ডকুমেন্ট সহ এই তালিকা সামারি করে স্বরাষ্ট্র এবং স্বাস্থ্য উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে। গণমাধ্যম কর্মীদের মাধ্যমে আমরা বর্তমান সরকারের কাছে যে দাবিগুলো জানাতে চাই, এই হামলা এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল ব্যক্তিকে বিচারের আওতায় নিয়ে আসা, নিহতদেরকে শহীদের মর্যাদা দানের ঘোষণা দেওয়া, নিখোঁজদের সন্ধান বের করার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া, আহতদেরকে রাষ্ট্রীয় খরচে যথাযথ সুচিকিৎসার ব্যবস্থা করা, রাষ্ট্রীয়ভাবে নিখোঁজ এবং গুরুতর আহতদের পরিবারের দায়িত্ব নেওয়া। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ থাকার 3 দিন পর আবার উৎপাদনে ফিরেছে একটি ইউনিট। বৃহস্পতিবার রাত 8:32 বিদ্যুৎ উৎপাদনে যায় কেন্দ্রের 1 নম্বর ইউনিট। জানা গেছে 125 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন 1 নম্বর ইউনিটটি বৃহস্পতিবার বিকেল 5টায় চালু হয়েছে। তবে রাত 8:32 বিদ্যুৎ উৎপাদনে যায় ইউনিটটি। বর্তমানে এই ইউনিট থেকে উৎপাদিত 60 থেকে 65 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে। এটি চালু রাখতে প্রতিদিন 800 থেকে 900 মেট্রিক টন কয়লার প্রয়োজন পড়বে। জানা যায় বড়পুকুরিয়া খনি থেকে উৎপাদিত কয়লা দিয়ে 525 মেগাওয়াট বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনাল। 5 বছরের চুক্তি মোতাবেক আগামী বছর তাদের মেয়াদ শেষ হবে। রাজনৈতিক পালা বদলের পরপরই সারা দেশের মতো বরিশাল সিটি কর্পোরেশনও আওয়ামী লীগপন্থী মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলররা আত্মগোপনে। বেশিরভাগ সময় বন্ধ থাকছে ওয়ার্ড কার্যালয়। ফলে নাগরিক সেবা থেকে বঞ্চিত ওয়ার্ডবাসী। বন্ধ এসব কার্যালয় ঘুরে আসাদ চৌধুরীর ক্যামেরায় পারভেজ রাসেলের রিপোর্ট। বিস্তারিত। 58 বর্গমাইলের মহানগরী বরিশাল সিটি কর্পোরেশন 30টি ওয়ার্ড নিয়ে গঠিত। মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত সহ মোট 41 পরিষদের অধিকাংশই ছিল আওয়ামীপন্থী। 5 আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরপরেই আত্মগোপনে গিয়েছে সবশেষ মেয়র সহ প্রায় 20 জন ওয়ার্ড কাউন্সিলর। এখন তো আমাদের 2 নং ওয়ার্ডের কাউন্সিলর যিনি, সেও এখন আত্মগোপনে আছে। তা আমাদের যে সুযোগ সুবিধাগুলো সেগুলো আমরা ঠিকভাবে পাচ্ছি না। জনপ্রতিনিধিরা না থাকায় কার্যালয়গুলো তালাবদ্ধ। ফলে কাউন্সিলর কার্যালয় থেকে সকল সেবা থেকে বঞ্চিত হচ্ছেন নাগরিকরা। জননিবন্ধন করতে পারতেছে না, চারিত্রিক সনদ নিতে পারতেছে না, তারপর জায়গা জমির যে একটা ওয়ারিশ সার্টিফিকেট এগুলো নিতে পারতেছে না। আসলে দৈনন্দিন যে মানুষের সমস্যা থেকেই যাচ্ছে। আমার মনোবল আছে, আমার আত্মবিশ্বাস আছে যে আমি এই সেবার মাঝেই মানুষের মাঝে আমি ইনশাআল্লাহ বেঁচে থাকবো। জনপ্রতিনিধিদের এমন আত্মগোপনে ক্ষুব্ধ ও হতাশ সাধারণ ভোটার সহ সচেতন মহল। তারা ভয়ে পালিয়ে গেছে। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে আগামীতে যারা আসবে এটা তাদের একটা শিক্ষা। আমরা তো পালিয়ে যাইনি, যারা পালিয়ে গেছেন তারা ভোটে নির্বাচিত ছিল, আর্টিফিশিয়াল বা পাতার নির্বাচনে তারা নির্বাচিত, এই জন্য তারা পালিয়ে গেছে। জনপ্রতিনিধি না থাকলেও সব কার্যালয়ে সচিব রয়েছেন দাবি করছে সিটি কর্পোরেশন। ওয়ার্ড সচিব তিনি কাউন্সিলর কার্যালয়ে দায়িত্ব পালন করেন। সকল কার্যালয়ে আমাদের ওয়ার্ড সচিব ন্যস্ত করা আছে এবং সাধারণ জনগণ যারা কাউন্সিলর কার্যালয়ে উপস্থিত না থাকলেও তার মাধ্যমে সেই সেবাটা পাচ্ছে। আমাদের সিটি কর্পোরেশন থেকে সকল সেবাই আমরা দিচ্ছি। প্রতিশ্রুতি অনুযায়ী নাগরিক সেবা নিশ্চিতে ব্যর্থতায় যদি হয় আত্মগোপন, তবে এদের থেকে শিক্ষা গ্রহণ করুক আগামীর জনপ্রতিনিধিরা। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।